হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে বা পাশের ক্ষেত্রে এমডিসি 3 বা সিসি 3, এই পেপারটি অর্থাৎ এই প্রাচীন ও মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্তূপ, বিহার ও চৈত্য। এই স্তূপ, বিহার ও চৈত্য কি, এ সম্পর্কে বা এদের মধ্যে পার্থক্য কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর যে 5 বা 10 নম্বরের অ্যান্সার সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে গিয়ে লেখা রয়েছে একবার দেখে নিন। সিইউ বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 বা এমডিসি 3। প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে স্তূপ, চৈত্য, বিহার সম্পর্কে টিকা লেখো। দেখো, এই স্তূপ, চৈত্য, বিহার প্রথমে প্রাচীন ভারতে গড়ে ওঠে কুষাণ যুগে, শুঙ্গ যুগে, মৌর্য যুগে। কারণ এই সময় বৌদ্ধ ধর্মের উত্থান হয় এবং বৌদ্ধ ধর্মেরই একটা বিষয় বা একটা অনুষঙ্গ বিষয় ছিল স্তূপ, চৈত্য, বিহার। এগুলি সব বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। তাই বৌদ্ধ ধর্ম যেহেতু কুষাণ যুগে বা মৌর্য যুগে জন্মলাভ করে বা এই সময় বিস্তার লাভ করেছিল, তাই এই কাল পর্বে অর্থাৎ প্রাচীন ভারতের এই মৌর্য, কুষাণ, শুঙ্গ বংশের রাজত্বকালে, সাতবাহন বংশের রাজত্বকালে এই ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে স্তূপ, চৈত্য, বিহার নির্মিত হয়েছে। পরবর্তীকালে যখন আমরা আদি মধ্যযুগ দেখব, বাংলাদেশে যখন পাল বা সেনদের রাজত্বকাল, সেই সময়ও কিন্তু অসংখ্য বিহার তৈরি হয়েছিল। তাই এই স্তূপ, চৈত্য, বিহার নিয়ে আলোচনা করতে গেলে যেমন এর দুটো দিক রয়েছে, একটা প্রাচীন ভারত যেখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ যুগের আলোচনা, আরেকটি রয়েছে কিন্তু আদি মধ্যযুগের অর্থাৎ বাংলাদেশের পাল যুগের রাজত্বকালে। এই সময়ও অসংখ্য বিহার তৈরি হয়, কিন্তু আমাদের প্রশ্নের মূল ফোকাস কিন্তু প্রাচীন ভারতে। তা প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈন ধর্ম বিকাশ লাভ করে, মৌর্য যুগে জন্ম লাভ করে এবং মৌর্য যুগের পরবর্তীকালে কুষাণ, সাতবাহন, এই সময়টায় কিন্তু এই ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল ভারতবর্ষে। এবং সেই সূত্রে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে স্তূপ এবং চৈত্য ও বিহার নির্মিত হয়। এগুলো হচ্ছে স্থাপত্য, কোনো একটা জায়গায় স্থাপনা করা হয়েছে, তাই এগুলো ছিল এক কথায় স্থাপত্য। এখন এগুলো কি, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? প্রথমে আমরা দেখব স্তূপ। স্তূপটা একেবারে সহজ, একটা বাটিকে উল্টে দিলে যেমনটা হয় অর্ধবৃত্তাকার, ঠিক সেই রকম ছিল স্তূপ। অনেক সময় ফাঁকা জায়গায় ইট দিয়ে এই স্তূপ বানানো হতো। স্তূপ ছিল একটা অর্ধবৃত্তাকারের ছাদ বা গম্বুজ থাকবে এবং তার মাথায়, স্তূপের মাথায় থাকবে পাথরের বা কাঠের কোনো ছাতা, আর এই স্তূপের চারিদিকে সিঁড়ি থাকবে এই স্তূপকে প্রদক্ষিণ করার জন্য। এবং এই স্তূপ তৈরি হতো একেবারে সহজ সরল ভাবে। এই স্তূপের মাঝে ওই গোল উল্টানো বাটি মতো যে ছাদ, তার ভিতরে একদম মাঝে থাকতো একটি ছোট্ট কক্ষ বা ঘর, যে ঘরে থাকতেন বা যে ঘরে রাখা হতো কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, সে গৌতম বুদ্ধ হতে পারেন, তার দেহাবশেষের কিছু অংশ সেখানে রাখা হবে এবং তার উদ্দেশ্যে ওই যে স্তূপটি সেটা প্রদক্ষিণ করা হবে, তার জন্য প্রদক্ষিণ পথও থাকতো এই স্তূপে। তো এই ছিল স্তূপ। এক কথায় এটা ছিল একটা উপাসনালয়, বৌদ্ধদের উপাসনালয়। এই জায়গায় বুদ্ধের স্মৃতিতে সবাই এসে এই জায়গা প্রদক্ষিণ করতেন এবং তার স্মৃতিচারণা করতেন। তো এই ছিল স্তূপ, একেবারে সহজ সরল ভাবে তৈরি করা। এখন ভারতবর্ষে এই স্তূপ কোথায় কি রয়েছে তার একটা ইতিহাস আমরা এবার একটু আলোচনা করি। দেখো, প্রথমে অশোক প্রায় 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। 84,000। কোথায় করেছিলেন? সাঁচিতে করেছিলেন, সারনাথে করেছিলেন, বোধ গয়াতে করেছিলেন, ভারহুতে করেছিলেন। এই 84,000 স্তূপ, যার অধিকাংশ আজই ধ্বংসপ্রাপ্ত। তবে অশোকের আমলে নির্মিত সর্ববৃহৎ যে স্তূপ ছিল সেটি কিন্তু সাঁচির স্তূপ। এই মধ্যপ্রদেশের ভোপাল থেকে দূরে সাঁচির স্তূপ ছিল ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্তূপ এবং অশোকের আমলে সর্ববৃহৎ স্তূপ। এর পরবর্তীকালে আমরা দেখব যে সিংহলের রাজধানী অনুরাধাপুরে একটি স্তূপ নির্মিত হয়, যেটি আকারে অনেক বড় ছিল। ভারতে নির্মিত যত স্তূপ আছে তার থেকেও বড় এই অনুরাধাপুরের স্তূপ। এছাড়াও পরবর্তীকালে কুষাণ বংশের সম্রাট কনিষ্কের রাজত্বকালে তার রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে একটি স্তূপ নির্মিত হয়, যে স্তূপটি আবার ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ স্তূপ। এছাড়াও কিন্তু আরো অনেক স্তূপ পাওয়া গেছে ভারতবর্ষে, যেমন সোয়াট উপত্যকায় পাওয়া গেছে চকপথ স্তূপ, পাঞ্জাবের মালিকালায় পাওয়া গেছে স্তূপ,
দক্ষিণ ভারতে অমরাবতীর স্তূপ বিখ্যাত। এছাড়া নাগার্জুন কোন্ড, ঘণ্টসাল, ভট্টি প্রলু এই সমস্ত জায়গাতেও স্তূপ কিন্তু পাওয়া গেছে। সিন্ধুর মিরপুর খাস অঞ্চলেও একটি স্তূপ পাওয়া গেছে। সারনাথের ধামেক স্তূপের কথা বলা যায়, নালন্দা স্তূপের কথা বলা যায়। স্তূপগুলো কি তাহলে এক কথায় উল্টানো, মানে বাটির মতো অর্ধবৃত্তাকার এবং উপরে কাঠের বা পাথরের ছাতা থাকতো এবং এই স্তূপের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য সিঁড়ি থাকতো এবং স্তূপের ভিতরে মাঝের অংশে একটা ছোট ঘর থাকতো যেখানে শ্রদ্ধেয় ব্যক্তির দেহাবশেষ রাখা হতো। এখানে এসে সবাই পুণ্য অর্জনের উদ্দেশ্যে বৌদ্ধরা এখানে আসতেন। অশোকের আমলে 84,000 নির্মিত হয় স্তূপ, যার মধ্যে প্রধান ছিলেন বা গুরুত্বপূর্ণ ছিল সাঁচি স্তূপ। এছাড়াও আরো অনেক স্তূপ আছে। সোয়াট উপত্যকার চকপথ, পাঞ্জাবের মানিকালা, দক্ষিণ ভারতের অমরাবতী, নাগার্জুন কোন্ড, ঘনসাল, ভট্টি প্রলু, সিন্ধুর মিরপুর খাস অঞ্চল, সারনাথের ধামেক, নালন্দা স্তূপ। এই ছিল স্তূপ। এবার আসি চৈত্য। দেখো, চৈত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের যারা অনুরাগী শিষ্য তাদের বাসস্থান। এক কথা তারা বাস করতেন এই অঞ্চলে। তারা এই জায়গায় ছোট ছোট গুহা তৈরি করে তার ভিতরে তারা থাকতেন। চৈত্য হচ্ছে এক প্রকার গুহা, বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য ব্যারাক বা ক্যান্টনমেন্ট। এখানে অসংখ্য ছোট ছোট বিহার থাকতো পরপর সারিবদ্ধভাবে বা গোল করে। একটা বড় অংশের চতুর্ধারে ছোট ছোট করে ঘর করা থাকতো, এগুলো হতো বিহার। এখানে বিশ্রাম নিতেন বা এখানে আশ্রয়স্থল হিসেবে থাকতেন এই বৌদ্ধ সন্ন্যাসীরা। আর একেবারে মাঝের যে অংশটা, যে চাতাল অংশটা, সে তার মাঝখানে থাকতো একটা চৌকাকারে একটা আয়ত ক্ষেত্র, একটা বর্গাকার ক্ষেত্র, সেখানে থাকতো উঁচু বেদির মতো করে, যে জায়গায় বসে বৌদ্ধ সন্ন্যাসীরা কিন্তু শিক্ষা দান করতেন। তো এই জায়গাটা ছিল এক কথায়, এই চৈত্য ছিল এক কথায় বৌদ্ধদের আবাসস্থল। তবে এটা পবিত্র স্থান, এটা পবিত্র স্থান হিসাবে দেখা হতো। এটা উপাসনালয়ও ছিল, আবার আবাসস্থলও ছিল। সাধারণত পাথর কেটে কিন্তু এটা নির্মিত হতো। এর আগে আমরা দেখেছি চৈত্য, সেটা ইট দিয়ে তৈরি হতো। অশোক 84,000 স্তূপ তৈরি করেছিলেন ইট দিয়ে, কিন্তু স্তূপ তৈরি করেছিলেন। কিন্তু চৈত্য নির্মিত হয় সব পাথর কেটে, পাহাড়ের পাথর কেটে গুহা করে এই চৈত্যগুলো কিন্তু নির্মিত হতো। এগুলো আয়তকার ছিল এবং এর ছাদ ছিল ধনুকাকৃতি। ধনুকাকৃতি ছিল, যেমন স্তূপের ছাদ ছিল কিন্তু গম্বুজ আকৃতি, সেখানে চৈত্যের যে ছাদ সেটি ছিল ধনুকাকৃতির ছাদ। এবং এই স্তূপের মানে চৈত্যের 3টি অংশ থাকতো। চৈত্যের মধ্যে 3টি অংশ কি কি না, ভক্তরা যেখানে আশ্রয় নিতেন, বিশ্রাম নিতেন, সেটা একটা অংশ ছিল। এছাড়া ছিল মূল যে উপাসনালয়, যেখানে উপাসনা করা হতো, সেটা একটা জায়গা ছিল। আর ছিল কিছু ফাঁকা অংশ যেটা উন্মুক্ত থাকতো, খোলা থাকতো। এখন গয়ার অদূরে, বিহারের গয়ার অদূরে বরাবর পাহাড় আছে, বারাবার পাহাড়। সেই পাহাড়ের ভিতরে অনেক কিন্তু স্তূপ পাওয়া গেছে, আবার চৈত্য পাওয়া গেছে। এছাড়া সাঁচি, সারনাথ, সোনারি এই সমস্ত জায়গায় ভারতবর্ষের গুরুত্বপূর্ণ চৈত্যগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে। নাগার্জুন গুহার কথা বলা যায়, সুদাম গুহার কথা বলা যায়। যে গুহাগুলিতে যে চৈত্য তৈরি হয়েছিল তার যা কাজ, শিল্পীর যে কাজ বা তার যে মসৃণতা দেওয়ালে, তা কিন্তু দর্শকদের বা শিল্প সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাটনায় কুমারহার গ্রামে 84টি স্তম্ভ বিশিষ্ট একটা হলঘর পাওয়া গেছে, যেটাকে চৈত্য হিসেবে ধরা হচ্ছে। সাতবাহন যুগে ভাজার চৈত্য ছিল বিখ্যাত দক্ষিণ ভারতে, ভাজার চৈত্য। এছাড়া রয়েছে খাদ্দেশের পিতল খেরা চৈত্য, অজন্তার চৈত্য রয়েছে বিখ্যাত। পশ্চিম ভারতের বেদেশা, যেটাকে বিদিশা বলা হয়, যে বেদশা চৈত্য, নাসিকের পাণ্ডুলেনা চৈত্য, কার্লের চৈত্য আছে ভারতবর্ষের বিখ্যাত একটি চৈত্য। এবং গুপ্ত যুগে কিন্তু আবার অনেকগুলো চৈত্য তৈরি হয় অজন্তা, ইলোরা, ঔরঙ্গাবাদ, বাঘ গুহার ভিতরে। তা চৈত্যের অনেক নিদর্শন ভারতবর্ষে রয়েছে। চৈত্যটা ছিল এক প্রকার উপাসনালয়, বিশ্রামালয় এবং এখানে একটা পবিত্র স্থান। এটা ধনুকাকৃতির ছাদ থাকতো এবং অসংখ্য ছোট ছোট ঘর বা কক্ষ থাকতো, যেখানে বিশ্রাম নিতেন এই সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা। এরপরে দেখবো আমরা বিহার বা সংগ্রাম। এটা সরাসরি মূলত ছিল বাসস্থান। এখানে পার্মানেন্ট কিন্তু থাকতেন এই বৌদ্ধ সন্ন্যাসীরা এবং অসংখ্য বিহার থাকতো ছোট ছোট, মাঝখানে থাকতো চাতালের মতো একটি জায়গা এবং বেদির মতো একটি জায়গা, সারিবদ্ধ ছোট ছোট বিহারের মাঝে এটা থাকতো।
সাঁচি, সারনাথ, বৈশালী, তক্ষশিলা, কাশিয়া এই সমস্ত অঞ্চলে প্রাচীন ভারতে প্রথম বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। যেমন বারাবার পাহাড় কেটেও এখানে বিহার তৈরি করা হয়েছিল, নাগার্জুন পাহাড় কেটে বিহার তৈরি করা হয়েছিল। উড়িষ্যার উদয়গিরি, খণ্ডগিরি পাহাড়ের কথা বলা যায় যেখানে এই বিহার তৈরি হয়েছিল। এর মধ্যে রানী গুম্ফা বলে একটি গুহা আছে যেটি সব থেকে বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই উড়িষ্যায় এই যে উদয়গিরি, খণ্ডগিরি যে বৌদ্ধ বিহারগুলি পাওয়া গেছে এগুলি কিন্তু বৌদ্ধদের জন্য নয়, এটা জৈন সন্ন্যাসীদের জন্য এটা তৈরি হয়েছিল। তাই এই ছিল বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার পরবর্তীকালে অনেক তৈরি হয়। আদি মধ্যযুগে, পাল যুগে ধর্মপাল তৈরি করেন বিক্রমশিলা বিহার, অদন্তপুরী মহাবিহার, নালন্দা বিহারও তৈরি হয় গুপ্ত যুগের শেষে। তো এগুলো ছিল বিহার। তাহলে স্তূপটা কি আর বিহার কি আর চৈত্য কি যদি সহজ সরল ভাবে দেখা যায়, তো স্তূপ হচ্ছে একটা উল্টানো বাটির মতো অর্ধ বৃত্তাকার ছাদ এবং তার উপরে ছাতা বা পাথরের বা কাঠের কিন্তু ছাতা থাকতো। আর এই স্তূপের চতুর্দিকে প্রদক্ষিণ করার জন্য সিঁড়ি থাকতো, ভিতরে একটি ছোট ঘর থাকতো যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তির দেহাবশেষ রাখা হতো। আর চৈত্য কি ছিল? ছিল পাহাড় কেটে তৈরি করা একটি আয়তক্ষেত্রকার উপাসনালয়। এখানে উপাসনা করতেন। তিনটি অংশ ছিল এখানে। একটা মূল উপাসনালয়, একটা ছিল বিশ্রামাগার যেখানে বিশ্রাম করতেন সন্ন্যাসীরা, বৌদ্ধ সন্ন্যাসীরা, আর এক ছিল খালি অংশ কিছুটা। আর রয়েছে বৌদ্ধ বিহার, যার আরেক নাম সংঘারাম। এখানে অসংখ্য ছোট ছোট বিহার থাকতো যার মধ্যে এই বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করতেন। এটা ছিল তাদের আবাসস্থল। আর মাঝে থাকতো একটা চৌকো বা চতুষ্কোণ একটা বেদি থাকতো যেখান থেকে সবাইকে বিদ্যা শিক্ষা দেওয়া হতো। তো এই ছিল বিহার। তো এই তিনটির মধ্যে ডিফারেন্স, আলাদা আলাদা বিষয় রয়েছে এবং এই তিনটি ভারতবর্ষের কোথায় প্রথম কে কোন বিহার তৈরি করছেন, কোথায় কোনটা আছে সেটাও কিন্তু পর পর বিভিন্ন যুগ ধরে ধরে এটাকে ডিসকাস করতে হবে। তো এই ছিল এর অ্যান্সার। আমি এবার অন স্ক্রিনে এর মূল অ্যান্সারটি নিয়ে আলোচনা করছি। থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স বা জেনারেল ডিএস CC3 বা MDC3 বা CC3। প্রাচীন ভারতের স্তূপ, চৈত্য, বিহারের মধ্যে পার্থক্য কি ছিল? মার্কস 5 বা 10। প্রথমে আলোচনা করব স্তূপ। প্রাচীন ভারতের অধিকাংশ স্থাপত্য শিল্প নির্মিত হয়েছিল ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে। মৌর্য, কুষাণ প্রভৃতি যুগে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা ছিল সর্বাধিক। তাই এই সময়ে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন স্তূপ, চৈত্য, বিহার প্রভৃতি গড়ে ওঠে। প্রাচীন ভারতে ধর্ম নির্ভর স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হল স্তূপ। বৌদ্ধ ধর্ম চর্চার সঙ্গে স্তূপের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে। স্তূপ নির্মাণ পূর্ণ কর্ম বলে বিবেচিত হয় এবং বুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে স্তূপ নির্মিত হয়। স্তূপের গঠন ছিল সহজ সরল গোলাকার। উঁচু ভিতের উপর অর্ধবৃত্তাকার গম্বুজ তৈরি হতো। নিচ থেকে উঁচু ভিতে ওঠার সিঁড়ি থাকত। ভিত ও গম্বুজের মধ্যবর্তী স্থানে নির্মিত ছোট ছোট একটি ঘরে শ্রদ্ধেয় ব্যক্তির দেহাবশেষ রাখা হতো। স্তূপের শিখরে কাঠ ও পাথরের তৈরি ছত্র থাকত। উপাসক বা ভক্তরা স্তূপের চতুর্দিকে প্রদক্ষিণ করে দেহাবশেষকে শ্রদ্ধা জানাতো। এরপরে দেখো, মৌর্য সম্রাট অশোক 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন বলে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায়। সাঁচি, সারনাথ, ভারহুত, বোধগয়া প্রভৃতি স্থানে অশোক এই স্তূপগুলি নির্মাণ করেছিলেন। অশোকের স্তূপগুলির মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের কাছে সাঁচির স্তূপ বৃহত্তম। অশোক এটি ইট দিয়ে তৈরি করেছিলেন। শুঙ্গ যুগে মধ্যপ্রদেশের ভারহুতের স্তূপটি নির্মিত হয়। প্রাচীন সিংহলের রাজধানী অনুরাধাপুরে একটি স্তূপ নির্মিত হয়েছিল যা আয়তনে সাঁচির স্তূপের চেয়েও বড়। কনিষ্কের আমলে নির্মিত পেশোয়ার বা পুরুষপুরের স্তূপটি ভারতের বিভিন্ন স্তূপগুলির মধ্যে সর্ববৃহৎ ছিল। সোয়াট উপত্যকায় চকপথ এবং পাঞ্জাবের মানিক আলা নামক স্থানেও স্তূপ আবিষ্কৃত হয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন স্তূপগুলির মধ্যে অমরাবতীর স্তূপটি ছিল অন্যতম। এছাড়া নাগার্জুন কোন্ড, ঘণ্টসাল, ভট্টিপ্রলু প্রভৃতি স্থানেও বিভিন্ন স্তূপ তৈরি হয়েছিল। সিন্ধুর মিরপুর, খাস অঞ্চল ও সারনাথের ধামেক স্তূপ নির্মিত হয়েছিল গুপ্ত যুগে। এছাড়া উল্লেখযোগ্য ছিল নালন্দার স্তূপটি। এরপরে দেখো চৈত্য। বৌদ্ধদের অপর উল্লেখযোগ্য পবিত্র স্থান হল চৈত্য। এটি মৌর্য যুগের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। প্রকৃতপক্ষে চৈত্যগুলি ছিল স্তূপগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৌদ্ধ উপাসনালয়। সেগুলির অধিকাংশই পাহাড়ের পাথর কেটে নির্মিত হয়েছিল। চৈত্য সাধারণত আয়তকার হতো। চৈত্যের ওপরে ধনুকাকৃতির ছাদ থাকত। চৈত্যের অন্তর্ভাগে 3টি অংশে বিভক্ত থাকত, যথা 1 ভক্তদের বিশ্রামস্থল, 2 মূল উপাসনালয় বা কেন্দ্রভাগ এবং 3 আংশিক খোলা পৃথক অঞ্চল। বিশ্রামস্থলটি ছিল অর্ধবৃত্তাকার। প্যারা করে গয়ার অদূরে বারাবার পাহাড়, সাঁচি, সারনাথ, সোনারি প্রভৃতি স্থানে অশোকের বিভিন্ন
চৈত্যের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। নাগার্জুন গুহা, সুদাম গুহা প্রভৃতির দেওয়ালের পালিশের কাজ ও মসৃণতা প্রশংসা দাবি রাখে। পাটনার নিকটবর্তী কুমারহার গ্রামে 80টি স্তম্ভযুক্ত একটি হলঘর পাওয়া গেছে। সাতবাহন যুগে দাক্ষিণাত্যের সবচেয়ে পুরনো চৈত্যটি হল পুনার নিকটবর্তী ভাজার চৈত্যটি। তাছাড়া খানদেশের পিতলখোরা ও অজন্তার চৈত্য উল্লেখযোগ্য। অজন্তার একটি গুহা, পশ্চিম ভারতের বেদশা, নাসিকের পান্ডুলেনা ও কার্লের চৈত্যের নির্মাণ রীতিতে ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়। গুপ্ত যুগে নির্মিত ইলোরা, অজন্তা, ঔরঙ্গাবাদ, মধ্যপ্রদেশের বাঘ গুহা প্রভৃতি স্থানে চৈত্যগুলি প্রশংসার দাবি রাখে। এরপরে দেখো বিহার, শেষ পয়েন্ট এটি। প্রাচীন ভারতীয় স্থাপত্যের আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হল বিহার বা সংগ্রাম। এগুলি ছিল মূলত বৌদ্ধ সন্ন্যাসীর বাসস্থান। সারিবদ্ধ ছোট ছোট বিহার বা সংঘরামগুলির মাঝখানে একটি চতুষ্কোণ ক্ষেত্র থাকত। সাঁচি, সারনাথ, বৈশালী, তক্ষশিলা, কাশিয়া প্রভৃতি স্থানে এইসব বিহারের কিছু কিছু ধ্বংসাবশেষ এখনও আছে। পাহাড় কেটে তৈরি মঠগুলির মধ্যে বারাবার, নাগার্জুন প্রভৃতি উল্লেখযোগ্য। উড়িষ্যার খণ্ডগিরিতে, উদয়গিরি ও খণ্ডগিরিতে বেশ কিছু জৈন গুহার সন্ধান মিলেছে। তাদের মধ্যে সর্ববৃহৎ হল রানী গুম্ফা গুহাটি। উন্নত মানের চিত্রসহ অজন্তায় গুপ্ত যুগের বেশ কিছু গুহার সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে কোনো কোনো গুহায় বৌদ্ধ মূর্তি আছে। গুপ্ত যুগের পরবর্তীকালে কিছু বিহার পাওয়া গেছে ইলোরাতে। এখানে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন 3 সম্প্রদায়েরই বিহার ছিল। মধ্যপ্রদেশের বাঘ গুহা সহ ঔরঙ্গাবাদেও কয়েকটি বিহার পাওয়া গেছে। এই ছিল প্রাচীন ভারতের বিহার, চৈত্য এবং স্তূপের মধ্যে পার্থক্য বা এগুলো কি তার উপরে টিকা প্রশ্ন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।